আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চ্যানেলের স্টুডিওতে প্রবাসের কথা অনুষ্ঠানে। সাথে আছি আমি মাইনুল ইসলাম। প্রবাসের কথা অনুষ্ঠানে নতুন সংযোজন উত্তর আমেরিকা থেকে প্রকাশিত সংবাদপত্রে এই সপ্তাহ অনুষ্ঠান। আজকে আমাদের সঙ্গে অতিথি আছেন জনাব আদিত্য শাহিন, চ্যানেলের সাবেক সিনিয়র নিউজ এডিটর এবং জয় বাংলাদেশ মিডিয়ার সমন্বয়ক। কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আমরা শুরুতেই যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত সাপ্তাহিক সংবাদপত্রগুলোর শিরোনাম দেখে নিতে চাই। সাপ্তাহিক ঠিকানা: ট্রাম্পের স্বর্ণযুগে যুক্তরাষ্ট্র, ভেঙে পড়ছে বিশ্ব ব্যবস্থা, জুন ডিসেম্বরে স্থানীয় সরকার নির্বাচন। সাপ্তাহিক প্রবাস: ট্রাম্প যুগের শুরুতে নয়া সমীকরণ, মুখোমুখি বিএনপি ও অন্তর্বর্তী সরকার। সাপ্তাহিক বাংলাদেশ: জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার বাতিল, অবৈধদের ধরপাকড় শুরু, 4 বাংলাদেশি গ্রেপ্তার, যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শপথ। সাপ্তাহিক সাদাকালো: দুনিয়া কাঁপাচ্ছে ট্রাম্পের অভিযাত্রা, রাজনীতিতে চাঞ্চল্যকর নতুন বাঁক, ফখরুলের বক্তব্যের কড়া জবাব নাহিদের, খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন সম্ভব হচ্ছে না। সাপ্তাহিক আজকাল: জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের আদেশ স্থগিত, শুরুতেই ট্রাম্প হোঁচট খেলেন, কমিউনিটিতে গ্রেপ্তার আতঙ্ক, অবৈধ বাংলাদেশিরা আত্মগোপনে, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি, ফখরুলকে চ্যালেঞ্জ তথ্য উপদেষ্টার। সাপ্তাহিক দেশ: জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, অবৈধরা আতঙ্কে, অভিবাসীদের কান্না, দয়া করে আমাদের থাকতে দিন, ট্রাম্পের শপথ ও আওয়ামী লীগের স্বপ্ন দেখা, খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন সম্ভব হচ্ছে না। আমরা এই সপ্তাহের সংবাদপত্রের প্রধান শিরোনামগুলো দেখে নিলাম। আমরা কথা বলছিলাম জনাব আদিত্য শাহিনের সাথে। এই যে যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত সাপ্তাহিক সংবাদপত্রের শিরোনামগুলো দেখছি আমরা, কি ভাবছেন আসলে? আপনি তো দীর্ঘ সময় এখানে সাংবাদিকতা করছেন। আমি শুরুতেই যেটি বলতে চাই, সংবাদপত্রের শিরোনাম, যুক্তরাষ্ট্রে যেসব সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হয়, এখানে সংবাদপত্রের শিরোনামটি কিছুটা উত্তেজক ধরনের, যেটা আমি উপলব্ধি করি। কারণ ঘটনার সঙ্গে রং মেশানো নয়, শুধু ঘটনার সঙ্গে মানুষকে কিছুটা তটস্থ করে দেয়াটা, কিছুটা আলোড়িত করাটা যেন এখানকার সংবাদপত্রের একটা উদ্দেশ্য। আমি সংবাদপত্রের বিরুদ্ধে বলতে চাই না, আমি বলতে চাই যে সংবাদপত্র দিয়ে মানুষকে একটু নাড়া দেওয়ার কৌশল। যেমন আপনি অনেকগুলো সংবাদপত্রের শিরোনাম পড়লেন, সেখানে শিরোনামের ভিতর ভীতি আছে, সংশয় আছে, আতঙ্ক আছে। আবার যেমন ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন কিংবা দায়িত্ব গ্রহণ করেছেন, এই ব্যাপারে যে শিরোনাম, সেই শিরোনামটা হচ্ছে দুনিয়া কাঁপানো একটি ব্যাপারকে সামনে আনা। নিঃসন্দেহে মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর বিবেচনায় সবচেয়ে বড় একটি পরাশক্তি, সবচেয়ে বড় একটি দেশ, যেই দেশটি সবচেয়ে বড় বিশ্বশক্তি হিসাবে সারা পৃথিবীর সমস্ত রাষ্ট্রযন্ত্রের সামনে সে উপস্থিত থাকে এবং সেইভাবেই সক্রিয় থাকে। যখন মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, সেটি শুধু তাৎপর্যময় নয়, সেটি অনেক গুরুত্বপূর্ণ। তো গুরুত্বপূর্ণ ব্যাপারটি কি কি কারণে গুরুত্বপূর্ণ, সেই ব্যাপারটিকে যদি সুন্দরভাবে গুছিয়ে একের পর এক আনা যায়, তা তথ্যবহুল যেমন হয়, তাতে মানুষের কাছে তথ্যের খোরাক তৈরি হতে পারে। কিন্তু আমি যদি বলি দুনিয়া কাঁপানো একটা বিষয়, তখন মানুষ কিন্তু প্রথমে নানাবিধ প্রশ্নের মুখে পড়ে, আসলে কি হচ্ছে। যেমন এবার ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণ এবং দায়িত্ব গ্রহণের পরপরই শতাধিক কিংবা 100টি যে কথিত আছে, সব জায়গায় উল্লেখিত 100টি নির্বাহী আদেশ, এই আদেশ কতটা মানুষের পক্ষে যাচ্ছে, বিপক্ষে যাচ্ছে, এই আদেশের সঙ্গে সারা পৃথিবীর বিশ্ব ব্যবস্থা, সারা পৃথিবীর রাষ্ট্রযন্ত্রের ভালো মন্দ অনেক কিছু নির্ভর করে। তার এই নির্বাহী আদেশগুলো যে আতঙ্কের ব্যাপার মনে করছে, আসলে সবপরে কিন্তু একটি নির্বাহী আদেশ ইতিমধ্যেই কিন্তু স্থগিত হয়েছে। হ্যাঁ, সব ক্ষেত্রে ব্যাপারটি কতটা আতঙ্কের হবে তা দেখার জন্য একটি সময় দরকার। যেমন আমরা এখন এখানে বাংলাদেশি কমিউনিটি একটি অহেতুক জ্বরে আক্রান্ত হয়েছি, সেটা বলবো যে তথ্য বিভ্রাটের জ্বরে। তার মানে গত 2-3 দিন সংবাদপত্রগুলো
এক নাগাড়ে বাংলাদেশের সংবাদপত্র থেকে শুরু করে এখানকার সংবাদ মাধ্যমগুলো এক নাগাড়ে সংবাদ প্রচার করছে যে বাংলাদেশি 4 জন আটক, এবং তারা বলা হচ্ছে যে আইসের মাধ্যমে। কতটুকু সত্য আসলে এই ব্যাপারে কিন্তু এই যে ব্যাপারটি আমাদের কাছে সঠিক আমি যেই গণমাধ্যমের সঙ্গে যুক্ত, জয় বাংলাদেশ মিডিয়ার সঙ্গে যুক্ত, আমাদের জয় বাংলাদেশ টেলিভিশনের একটি তথ্য আমি এখন তুলে ধরতে চাই, যেখানে আমরা সারাটা দিন এই বিষয়ক তথ্য জোগাড় করার চেষ্টা করেছি, এবং সেখানে যেখান থেকে ফুলটনের যেখান থেকে বলা হচ্ছে যে 4 জনকে আটক করা হয়েছে, সেই রেস্টুরেন্ট, সেই এলাকা এবং যেই বিষয়কে ইঙ্গিত করা হয়েছে সেই এলাকা এবং সংশ্লিষ্ট মানুষ যারা প্রত্যক্ষদর্শী হওয়ার কথা প্রত্যেকের সাথে কথা বলা হয়েছে, যারা সকাল থেকে রাত 12টা কিংবা তারও বেশি সময় সেখানে অবস্থান করেছেন, সেই মানুষগুলোর কেউ বলতে পারেনি এই ধরনের কোনো বিষয় তারা দেখেছেন, জানেন কিংবা এই ধরনের কোনো বিষয়ের সাথে সম্পৃক্ততা নেই। কিভাবে এটি সংবাদপত্রে শিরোনাম হলো? অথচ খবরটি বাংলাদেশের পত্রিকায় মানে দেদারসে ছাপা হয়েছে, একটা পত্রিকা থেকে আরেকটা পত্রিকা, বাংলাদেশের সবচেয়ে বড় দৈনিক মানে সবচেয়ে বহুল প্রচারিত গ্রহণযোগ্য দৈনিক প্রথম আলোতে ছাপা হয়েছে, শিরোনাম হয়েছে প্রধান শিরোনাম। বাংলাদেশ প্রতিদিনে খুব গুরুত্বের সাথে শিরোনাম হয়েছে, একইভাবে এখানকার পত্রপত্রিকায় শিরোনাম হয়েছে। যারা এখানে সাংবাদিকতা করছেন, আপনিও নিশ্চয়ই এখানে কাজ করছেন, তো তারা আসলে কতটুকু দায়িত্ব নিয়ে কাজ করছেন? আমি প্রথমেই ওই সাংবাদিক যারা খবর পাঠিয়েছেন তাদের দায়িত্বহীনতার প্রশ্ন আগেই তুলতে চাই না। আমি শুরুতে বলতে চাই তারা তথ্যটি কোথা থেকে পেয়েছেন, কোথা থেকে প্রথমত তথ্যটি। সাংবাদিকতা যখন করি আমরা চেষ্টা করি তথ্যটাকে একটু ক্রস চেক করতে, তারা তথ্যটি কোন জায়গায় পেয়েছেন যাচাই বাছাই করে নেয়া, তারপর তাদের মতো করে যাচাই বাছাই করেছেন, কিংবা এখানে যাচাই বাছাই সাংবাদিকতার ক্ষেত্রে একটি বিষয় খুব প্রচলিত আছে, সেটি হচ্ছে তথ্য যাচাই বাছাইয়ের ক্ষেত্রে সাংবাদিক বন্ধুর মতামত গ্রহণ করা। আরেক গণমাধ্যমের বন্ধু বলল যে হ্যাঁ তথ্য সঠিক, আমি জেনেছি, শুধু সেটার উপর বেস করে একজন সাংবাদিক তথ্য পাঠিয়ে দিলেন কিংবা সেই সংবাদটি প্রচার হয়ে গেল। আজকে তাৎক্ষণিক মাধ্যমের যুগে আপনি লক্ষ্য করবেন যখন অনলাইনে কিন্তু অনেক তথ্য একবার প্রকাশ করা হয়, পরে সেটা নামিয়ে ফেলা হয়। এখন কিন্তু সব মাধ্যমগুলোই তাৎক্ষণিক মাধ্যম, টেলিভিশন বলেন, পত্রপত্রিকা বলেন, কারণ পত্রিকার মুদ্রিত ভার্সন যেটা, সেটার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অনলাইন ভার্সন। অনলাইন ভার্সনে দেদারসে যে নিউজ প্রকাশ হয়, আবার সেই নিউজ মানে সম্পাদনার কৌশলের ভেতরে অনেক নিউজ নামিয়েও ফেলা হয়। তো এইভাবে আমরা এখন কিন্তু গুগল করলে দেখতে পাচ্ছি যে অনেক জায়গায় এই সংবাদটি গত 3 দিনে প্রকাশিত হয়েছে, অজস্র জায়গায়। এর সাথে যুক্ত হয়েছে অবৈধ বাংলাদেশিদের আত্মগোপনের ব্যাপারটি, আতঙ্ক এবং আতঙ্কর পরে আত্মগোপন। এই আত্মগোপনের প্রসঙ্গটিতে আসার আগে আমি একটু দর্শকদেরকে আমি পরিষ্কার করতে চাই এই কথা বলে যে এই তথ্যটি আসছে যে 4 জন বাংলাদেশি আটক, এই তথ্যটি একেবারেই ভুল প্রমাণিত হয়ে যায় যখন আমরা দেখি যে হোয়াইট হাউস থেকে ব্রিফিং করে জানানো হচ্ছে যে তথ্য জানানো হচ্ছে তার সঙ্গে এই তথ্যের কোনো মিল খুঁজে পাওয়া যায় না। তার মানে মার্কিন যুক্তরাষ্ট্র যে ঘটনা ঘটে এখানে, সেই তথ্য প্রদান এবং সেই তথ্য প্রাপ্তি অপ্রাপ্তি এবং সাংবাদিক যেই তথ্য দেন সেই তথ্যের সমর্থিত সূত্র কিংবা এই দেশের সংশ্লিষ্ট জায়গা থেকে খোঁজ নিয়ে তা পরিবেশনের একটি ব্যাপার রয়েছে এখানে, সেটি যদি সঠিকভাবে মানা হয় তাহলে কিন্তু মানুষ বিভ্রান্ত হয় না। কিন্তু এখানে বিভ্রান্তির ব্যাপার ঘটে গেছে এবং এই ব্যাপারটিতে যেটি হয়েছে সেটিতে মানুষের আতঙ্ক সৃষ্টি হয়েছে। এবং আমরা দেখেছি ব্রুকলিনে কয়েকজন সাধারণ কর্মজীবী মানুষ, এখানে প্রবাসী, তারা ক্যামেরার সামনে এসে কথা বলেছেন। কথা বলে তারা খুব স্পষ্টতই বলেছেন, আমাদের চেয়ে যারা বড়, যারা সাধারণ কর্মজীবী না, আমাদের বাংলাদেশি সমাজে যারা খুব দায়িত্বশীল ভূমিকা রাখেন, তাদের উচিত এই তথ্য সরবরাহ এবং তথ্যগুলো যাচাই করে সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দেয়া। আমরা তো জানি যে এই কমিউনিটি সাংবাদিকতা যারা করি আমরা, তারা আসলে প্রবাসীদের জন্য কাজ করি। প্রবাসে যারা কাজ করছেন, যারা প্রবাসে শ্রম দিচ্ছেন, তাদের শ্রমের মূল্য আসলে আমরা বাংলাদেশে বসে যারা উপভোগ করি, তাদের রেমিটেন্স আমরা নিয়ে আসি। তো তাদের ব্যাপারে আসলে যে কোনো তথ্য দেওয়ার ক্ষেত্রে কি আমাদের আরো অবশ্যই অনেক মনোযোগী হওয়া দরকার, অনেক সতর্ক হওয়া দরকার, অনেক আন্তরিক হওয়া দরকার। যেমন আমি প্রসঙ্গত বলতে চাই, সাম্প্রতিক সময়ে এই নিউ ইয়র্ক শহরে আরেকটি বিষয় নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছে, হোম কেয়ার সেবা। হোম কেয়ার সেবার ক্ষেত্রে এক ধরনের পরিবর্তন আসছে, কিন্তু পরিবর্তনটা কিভাবে আসছে
তা কিন্তু কোনো হোম কেয়ারের অন্যায়ের কারণে নয়, হোম কেয়ারের ভুলের কারণে নয়। এই পরিবর্তনটি আসছে হয়তো নিউ ইয়র্ক স্টেটের দীর্ঘদিনের একটি ডিসিশন কিংবা এই সিদ্ধান্ত কিংবা চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত কিংবা তাদের নেপথ্যে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে, সে কারণে তারা এটি বাস্তবায়ন করতে যাচ্ছে। কিন্তু আমাদের বাংলাদেশি সমাজের সংবাদপত্রগুলো এই হোম কেয়ার বিষয়ক তথ্য কিংবা এই বিষয়ক সংবাদ তারা এমনভাবে পরিবেশন করছে, এই সংবাদ পরিবেশনের তাদের যে গতি এবং তাদের যে সংবাদ পরিবেশনের প্রয়াস তা দেখলে মনে হয় যে তারা একটি গণমাধ্যম কিংবা একটি হোম কেয়ার আর একটি হোম কেয়ারের বিরোধিতা করার জন্য সংবাদ পরিবেশন করছে। একইভাবে আমাদের এখানে যেমন আতঙ্ক সৃষ্টি করা, এটা সাংবাদিকতার একটি নেতিবাচক ধারা, এটা আপনিও জানবেন যে সাংবাদিকতা যেহেতু আপনিও করেন, আতঙ্ক সৃষ্টি করে মানুষকে বিভ্রান্ত করা সাংবাদিকতার একটি নেতিবাচক ধারা। একইভাবে সংবাদ খাওয়ানো, একটি সংবাদ তৈরি করে এবং মানুষকে খাওয়ানো, এটি আর এক নেতিবাচক ধারা। আমরা যদি সংবাদকে কোনো কন্টেন্টকে মানুষকে খাওয়ানোর জন্য তৈরি করতে চাই, সেটা যদি মানুষের জন্য আতঙ্কের এবং এটি কিন্তু চরম বিভ্রান্তি এবং চরম আতঙ্কের এবং এটি সমাজ বিরোধী একটি কর্মকাণ্ড। আমি একটি তথ্য তুলে ধরতে চাই। আমি এখানকার মেইন স্ট্রিম একজন সাংবাদিককে একটা অনুষ্ঠানে প্রশ্ন করেছিলাম যে আমরা প্রতিনিয়ত ফেক নিউজ উৎপাদিত হতে দেখি, প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় ফেক নিউজ তৈরি হচ্ছে। তো এই ফেক নিউজ যখন তৈরি হয় তখন সৎ সাংবাদিকতা এবং সঠিক সাংবাদিকতা অনেকটা কোণঠাসা হয়ে পড়ে। এক্ষেত্রে কি করণীয়? তো যে সাংবাদিক ফিরে আসারই বা পথ কি আমি আসলে খুঁজতে হবে আমাদের। হ্যাঁ, আমি একটা CNN এর একজন সাংবাদিককে এই প্রশ্নটা করার পরে তিনি আমাকে যেটি বলেছিলেন যে আপনারা যারা সৎ সাংবাদিকতা করতে চান, যারা সঠিক তথ্যের ভিত্তিতে সাংবাদিকতা করতে চান, তাদের উচিত ওই ফেক নিউজ নিয়ে আরেকটি প্রতিবেদন করা এবং প্রমাণ করা যে ওই তথ্যটি কেন ফেক কিংবা কিভাবে ফেক, আপনার দৃষ্টিতে কেন ভুল ছিল কিভাবে, আর সঠিক তথ্যটি আড়াল করা, ওই ভুলটাকে শনাক্ত করে দেয়া, মানুষের কাছে চিহ্নিত করে দেয়া যে এটি কেন ভুল ছিল। ব্যাপারটি হচ্ছে যে এখন পর্যন্ত সংবাদ মাধ্যমগুলো তাদের ব্যক্তিগত ইমেজ, প্রচার আর আজকে কন্টেন্ট এবং সংবাদ খাওয়ানোর যুগে সাংবাদিকতাও অনেক ক্ষেত্রে খুব বিভ্রান্ত হয়ে উঠছে। এটি কি আসলে অসুস্থ প্রতিযোগিতা বলা যায় না? অসুস্থ প্রতিযোগিতা অবশ্যই প্রতিযোগিতা। তার মানে যখন আপনি যে কোনো একটা তথ্যকে মানুষের কাছে পৌঁছে দিয়ে একটা ব্যাপারকে চাউর করতে চাইবেন, অনেক বেশি প্রচারে আনতে চাইবেন, তার মানে আপনার প্রথমেই ব্যাপারটা হচ্ছে সাংবাদিকতা যেই সত্য, সঠিক এবং আপনি যে শান্ত যে চিত্তে আপনি সংবাদ লিখবেন, আপনি নিজে যদি উত্তেজিত হয়ে মানুষকে উত্তেজিত করার উদ্দেশ্যে সেইভাবেই সংবাদ রচনা করেন, তাহলে কিন্তু সমাজ আসলে স্বাভাবিক থাকে না। আমরা কিন্তু দীর্ঘদিন এই ধরনের প্রবণতা দেখছি। আমার কথা হচ্ছে যে এই সত্যটি আসলে বেরিয়ে আসছে। আমি আজকেও এখানে আসার আগে দু একজন সাংবাদিকের কাছে শুনেছি যে তারাও বলছেন যাদের গণমাধ্যমে এইভাবে সংবাদ প্রচারিত হয়েছে যে 4 জন আটক, তারাও বলছেন যে এটা তো মনে হয় ভুল হয়ে গেল, এইভাবে তথ্যটি কেন আসলো কিংবা কেন। দেখুন, এখন তথ্যটি কোথা থেকে উৎপত্তি হয়েছে এই খোঁজ আর কেউ রাখবে না, কিন্তু ইতিমধ্যে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং সংশয় সুস্পষ্ট হলো যে বাঙালিরা, অনেক বাংলাদেশি প্রবাসী রয়েছেন যারা সরাসরি কথা বললাম, তারা আসলে একদিকে আতঙ্কগ্রস্ত হয়েছেন, পাশাপাশি তারা কিন্তু আসলেই ভয়ে নিজেকে আড়ালে রাখার চেষ্টা করছেন, যারা আসলে কাগজপত্র বা যাদের বৈধ কোনো পেপারস যুক্তরাষ্ট্রে নেই। এখন এই প্রসঙ্গে কাগজপত্র এবং বৈধতার প্রশ্নে একটি কথা বলতে চাই। সেটি হচ্ছে, আমি সাংবাদিক হিসেবে যেটি উপলব্ধি করি, একজন মানুষ কখনো অবৈধ নন। একজন মানুষ যদি একটা দেশে বসবাস করেন, তিনি অনুপ্রবেশকারী নন, কারণ একটা দেশে অনেকদিন বসবাস করছেন। তার যদি কোনো রকম কোনো কাগজ থাকে, কোনো কাগজ বলতে তিনি কোথাও আবেদন করেছেন তার সোশ্যাল সিকিউরিটির জন্য, কিংবা আবেদন করেছেন ওয়ার্ক পারমিটের জন্য, আবেদন করেছেন এখানে স্থায়ী হওয়ার জন্য কোনো অ্যাটর্নির কাছে, যদি আবেদন করে থাকেন, আবেদন গ্রহণযোগ্য হওয়ার দরকার নেই, আবেদন করে থাকেন এবং আবেদনটি পাঠিয়েছেন, তার অ্যাকনলেজমেন্ট আছে, তার মানে কিন্তু তিনি এখানে একটা প্রক্রিয়ার আওতায় এসেছেন। তার মানে হচ্ছে যে আমাদের সঠিক তথ্য জানতে হবে যে যদি একজন মানুষ প্রক্রিয়ার মধ্যে থাকেন, তিনি কোনো কিছুতে দোষী নন। কারণ যদি
কোনোভাবে এই দেশে একজন মানুষ যখন বিমানে আসেন, তার মানে প্রবেশের প্রক্রিয়াটা তার বৈধ। এখানে অবস্থান করছেন একটা নির্দিষ্ট সময় পার হওয়ার পরে, তারপরে যদি তিনি আবেদন করে থাকেন, কোনো আবেদন করলে বৈধভাবে তিনি অবস্থান করছেন। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এখানে অনেকের সোশ্যাল সিকিউরিটি আছে, ওয়ার্ক পারমিট আছে, তারপরেও তারা সাম্প্রতিক সময়ের এই রকমের গুজব এবং মিথ্যা সংবাদ কিংবা বিভ্রান্তিকর সংবাদের কারণে তারা আতঙ্কিত হয়ে পড়েছে যে কখন আমাদের উপর কোন খড়গ নেমে আসবে। এবং আমরা দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানানভাবে তথ্য চালাচালি হচ্ছে যে কি সাবধানতা, কি করতে হবে, এই যে ব্যাপারটি আমার মনে হয় সঠিক কোনো তথ্য এই ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে, যেহেতু আপনি এখানকার সাংবাদিকতা করেন, সঠিক কোনো তথ্য দিবেন প্রবাসীদের উদ্দেশ্যে যেখান থেকে তারা আসলে একটু স্বস্তি পায়? আমি শুধু আমার দর্শক বন্ধুরা যারা এই অনুষ্ঠান দেখছেন, প্রবাসী যারা দেখছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা কোথাও কোনো তথ্যের ভিত্তিতে কোনো জায়গায় না জেনে কোনো কিছুতে বিভ্রান্ত হবেন না। কারণ ধরপাকড় শুরু হওয়া মানেই কিন্তু সবকিছু দমন পীড়ন নয়। আর মানুষ হিসেবে প্রত্যেকের নিজস্ব অধিকার রয়েছে। আপনাকে কেউ বিভ্রান্ত করতে চাইলে আপনি যেমন সতর্ক হবেন, আপনাকে কেউ আটক করতে চাইলে, আপনাকে কেউ কোনো রকম ভয়ভীতি প্রদর্শন করতে চাইলে আপনিও আপনার দৃঢ় অবস্থান থেকে আপনি সেটি সুন্দর এবং শান্তভাবে মোকাবেলা করার চেষ্টা করবেন। এখানে কোনো রকম কোনো ভীতির কোনো কারণ নেই। এমন কিছু নয় যে এখানে ব্যাপক ধরপাকড়ের মধ্য দিয়ে দমন পীড়ন চালিয়ে মানুষকে ডিপোর্ট করা হচ্ছে, ব্যাপারটি এমন নয়। বরং এর পেছনে কয়েকদিনের মধ্যে এই বিভ্রান্তির একটি নিরসন ঘটবে। দেখা যাবে যে যাদেরকে আটক করা হচ্ছে তাদের ব্যাখ্যাটিও আমরা পাবো। যাদেরকে আটক করা হয়েছে কিংবা হচ্ছে, কিংবা হোয়াইট হাউস থেকে যে ব্রিফিংয়ে যেটি জানানো হচ্ছে, সেগুলো সব তথ্যগুলো মানুষের কাছে স্পষ্ট হয়ে যাবে। একথা সত্যি যে ট্রাম্প প্রশাসন বিতাড়িতকরণের প্রশ্নে এ যাবৎকালে সবচেয়ে বড় কর্মসূচি তিনি নিয়েছেন যে বিতাড়িত করবেন। কাদেরকে বিতাড়িত করবেন সেই ব্যাপারটিও কিন্তু বিভিন্ন গণমাধ্যমে বিভিন্নভাবে আসছে। তো আমি বলবো যে আপনারা কোনো তথ্য যাচাই বাছাই না করে, কারোর মুখের কথা শুনে কিংবা কোনো সংবাদ হঠাৎ করে কোনো সংবাদ পড়েই সাথে সাথে বিভ্রান্ত না হয়ে আপনি যার যে অবস্থান, যার যে কাজ, যেভাবে চলছেন, নিজেরা নিজেদের জায়গাতে সাবধান থাকুন, সচেতন থাকুন। সচেতন থাকাটা সবচেয়ে বেশি জরুরি। তবে সবাই যে এই যে সংবাদ গা ঢাকা দিয়েছে কিংবা আড়াল হয়েছে, এই যে সংবাদ দিয়ে আরেকজনকে আরেকভাবে উৎকণ্ঠার মধ্যে ফেলা, এই ব্যাপারটিও আমি বলবো যে পরিহার করা দরকার। সাংবাদিক বন্ধুদেরকে বলতে চাই যে আপনারা প্রথম প্রসঙ্গে আপনি বলতে চেয়েছিলেন যে আসলে তাদের সংবাদের ধরনেও আসলে এই পরিবর্তনটা আসা উচিত। অবশ্যই, কারণ সাংবাদিক সেটা কেমন হতে পারে, এই মুহূর্তের কাজটি যেটা দরকার, এই মুহূর্তে শুধু সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির তথ্যগুলো দিয়ে যাওয়া, যে আসলে কার কি ধরনের কাগজ আছে, কোন ধরনের অনুমোদন, কোন ধরনের কাগজ না থাকলে, কিংবা যেটাকে অবৈধ বলা হচ্ছে, কিংবা আইনত যে নথি থাকা দরকার সেই নথি যদি না থাকে তাহলে কি কি ব্যবস্থা নিতে হবে। সাংবাদিকদের পক্ষ থেকে এই তথ্যগুলো সংশ্লিষ্ট দপ্তর থেকে জেনে খুব সুন্দরভাবে সেটি মানুষের জন্য পরিবেশন করা দরকার। আসলে প্রবাসীদের কাজে লাগবে, যে তথ্যগুলো নিয়ে তারা স্বাভাবিকভাবে চলতে পারবে, আমার মনে হয় সেই প্রসঙ্গগুলো সংবাদের নিশ্চয়ই। কারণ যত উদ্যোগী নেওয়া হোক, ট্রাম্প প্রশাসনের প্রতিটি উদ্যোগই আমেরিকার বৃহত্তর স্বার্থে, কিংবা নিউ ইয়র্ক স্টেট কিংবা নিউ ইয়র্ক সিটির জন্য আমরা যদি শুধু এইটুকু নিয়ে ভাবি, সেখানেও এই সিটি এবং স্টেটের অনেক কল্যাণের কথা ভাবা হয়েছে। এর সঙ্গে নিশ্চয়ই শুধু দমন পীড়নের মধ্য দিয়ে মানুষের জন্য সাংঘাতিক এবং ক্ষতিকর সবকিছু ভাবা হয়নি। তার মানে মানুষের জন্য অমানবিক কোনো কিছু হয়ে উঠবে না, আর সেই কারণে মানুষের আতঙ্কিত হওয়ারও আসলে কিছু নেই। তথ্যগুলো নিশ্চয়ই প্রবাসীদের অনেক বেশি কাজে লাগবে, এবং যুক্তরাষ্ট্রে বিশেষত নিউ ইয়র্কে যারা বসবাস করেন তারা কিন্তু বিশেষভাবেই ভেঙে পড়েছেন যে তথ্যগুলো আসলে সংবাদে শিরোনাম হয়েছে। সেক্ষেত্রে নিশ্চয়ই তাদের আসলে অনেক বড় ভূমিকা রাখবে আপনার দেয়া তথ্য। আমার মনে হয় যে সময়টা খুব চ্যালেঞ্জিং। মানুষ যদি বিভ্রান্ত হয়ে থাকেন, আতঙ্কিত হয়ে থাকেন, খুব যথাসম্ভব দ্রুততায় মানুষকে এই আতঙ্ক থেকে রেহাই দেয়া সাংবাদিকদেরই দায়িত্ব। আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই, তারপরে আমরা হয়তো শেষ করব অনুষ্ঠানের। আমরা আসলেই একবারে শেষ প্রান্তে। খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন সম্ভব হচ্ছে না, পাশাপাশি তারেক রহমানের একটি প্রসঙ্গ রয়েছে, সেটি হলো
তার যে আশঙ্কা সেই বিষয়গুলো আসলে তার নেতাকর্মীরা আমলে নিচ্ছে না। প্রসঙ্গটি এই জন্যই আনা, যেহেতু বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, রাজনৈতিক প্রেক্ষাপটে এই ব্যাপারটি আসছে, এবং পাশাপাশি হলো ফখরুলের বক্তব্যের কড়া জবাব দিলেন নাহিদের সম্প্রতি সময়ে তিনি তথ্য উপদেষ্টা, তার বিভিন্ন ফেসবুক স্ট্যাটাসে তিনি কিন্তু এই বিষয়গুলো স্পষ্ট করে উল্লেখ করেছেন, বিএনপির সাথে তাদের দূরত্ব আমরা লক্ষ্য করছি। যদি একটু আমি একটু জাস্ট এগুলো স্পর্শ করে যেতে চাই। ব্যাপারটি এখন আসলে খুব কড়াভাবে মন্তব্য করার মতো কোনো বিষয় এখানে নেই। আমি যেটি বলতে চাই যে বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন, এবং তিনি দীর্ঘদিন অসুস্থ, তিনি বিদেশে আছেন। আমরা বিভিন্ন মাধ্যমে খবর পেয়েছি যে তিনি এখন বাকি সময়টা রাজনীতিমুক্ত এবং তার সন্তান সন্ততিদের নিয়ে বাকি সময়টুকু তিনি ব্যক্তিগতভাবে আলাদাভাবে জীবনটি কাটাবেন, এরকম কথাই আমরা বিভিন্ন মাধ্যম থেকে শুনে এসছি। এখন তার লিভার প্রতিস্থাপন সম্ভব হচ্ছে না, এটি এক ধরনের খবর, যে খবর হয়তো আমরা প্রত্যাশা করি না। আমরা চাই যে তিনি সুস্থ হয়ে বেঁচে থাকুন। বাংলাদেশের মানুষের সঙ্গে তার দীর্ঘ সম্পর্ক, বাংলাদেশের মানুষকে তিনি রাজনীতির মধ্য দিয়ে, দায়িত্ব পালনের মধ্য দিয়ে অনেক কিছু দিয়েছেন, এবং তিনি মানুষের মাঝে আবার ফিরে আসবেন, সেটি একটি ব্যাপার। আপনি আরেকটি যেটি ব্যাপার বললেন যে এই ব্যাপারটি আমরা লক্ষ্য করছি যে বর্তমান সময়ে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা উপদেষ্টাদের সঙ্গে বিএনপির কার্যত অনেক বিষয়ে একটু দূরত্ব সৃষ্টি হচ্ছে। কারণ আমরা আগে থেকে লক্ষ্য করেছিলাম বিএনপি যথাসম্ভব দ্রুততায় নির্বাচন চাইছেন। তারা বলছেন যে যত রকমের সংস্কার, যত পরিবর্তন, তা আসলে নির্বাচনের পরেই যে নির্বাচিত সরকার, সেই সরকারই জাতীয় সংসদের মাধ্যমেই সব সংস্কার সম্পন্ন করবেন। কিন্তু আসলে নির্বাচন দেওয়ার পরিবেশ রচনার দায়িত্বটাও এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে চিন্তা ভাবনা এবং তারা যে জুলাই বিপ্লবের পরবর্তী যে কর্মসূচি কিংবা কর্মকাণ্ড, এটি তার একটা পূর্ব শর্ত হিসেবে তারা ধরে নিয়েছে। যে কারণে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু সম্প্রতি সময়ে সারা দেশে তারা নতুন করে সভা ডেকেছে, তারা নতুন রাজনৈতিক দল ঘোষণা করতে যাচ্ছে। তাহলে বিএনপির এই যে দ্রুত নির্বাচন চাওয়া এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তাদের আন্দোলনের ফসল বলা হচ্ছে যে এখন বর্তমান অন্তর্বর্তী সরকার, সেই ক্ষেত্রে আসলে এই যে দূরত্ব বাড়বে নাকি আসলে এই দূরত্ব বাড়বে? কারণ এখন কিন্তু আমার মনে হয় যে নির্বাচনের সময়টা কমে আসবে। কারণ কি, যে আমার মনে হয় নির্বাচনমুখী অবস্থার দিকেই এগিয়ে যাচ্ছে দেশ, এবং নতুন যে রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া চলছে, এটি আসলে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। আর যখনই রাজনৈতিক দল গঠন, তখন কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে আর অন্য রাজনৈতিক দল বলতে আমরা যে রাজনৈতিক দলকে সামনে পাচ্ছি, এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি নতুন রাজনৈতিক দল গঠন করতে চায়, তাহলে তাদেরকে আসলে সঙ্গী হিসাবে কিংবা বন্ধু হিসাবে এত সহজে আর কেউ নিতে চাইবে না। তখন নির্বাচনের কাছে সেটি প্রতিদ্বন্দ্বিতার হবে সম্পর্ক। তো আমরা লক্ষ্য করছি যে বিএনপি নেতারা বক্তব্যে বারবার বলছে যে সবাইকে নিয়ে নির্বাচনে যেতে চায় তারা, এবং সবাইকে নিয়ে নির্বাচনে, হ্যাঁ, কিন্তু বিএনপি নেতাদের বক্তব্যে আমরা শুনছি যে তারা যে এই যে কিং পার্টি গঠনের প্রশ্নে তারা কিন্তু খুব ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করছেন ব্যাপারটি। তার মানে তারা বলছে যে সেই কিং পার্টিতে কারা রয়েছে এটা আমরা জানি, এইভাবে তারা বলছে। তার মানে হচ্ছে তারা বলছেন যে যাদেরকেই যে দায়ী করা হোক না কেন, এই দায়ের মধ্যে ইঙ্গিত করা হচ্ছে যে কোথাও না কোথাও পতিত স্বৈরাচারের গন্ধ কেউ কেউ খুঁজে পাচ্ছেন, পরস্পরেই এইভাবেই দায়ী করা হচ্ছে। তো এটি আসলে আমরা বলবো যে অভ্যুত্থান পরবর্তী সময়ের এই চিত্রগুলো অত্যন্ত স্বাভাবিক। যতদিন না নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার গঠন হয়, ততদিন পর্যন্ত এই বিতর্কগুলো একটি রাজনৈতিক, স্বাভাবিক এবং সহনশীল বিতর্ক বলে আমরা মনে করব। জনাব আদিত্য সেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারেই দ্বার প্রান্তে, প্রবাসের কথা অনুষ্ঠানে আমরা কথা বলছিলাম। সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান এ পর্যন্তই। সংবাদপত্রে এই সপ্তাহে অনুষ্ঠানে থেকে আজকে বিদায় নিচ্ছি। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।